স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি জয়শঙ্কর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টাঙ্গাইলে খোলস পাল্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ৩ নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির সঙ্গে জোট নয়, আসন সমঝোতা হতে পারে জিএম কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিলল রাইফেল তৈরির সরঞ্জাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে। বুধবার ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে এক পোস্টে কথা বলেন জয়শঙ্কর। জয়শঙ্কর ফেসবুকে লিখেছেন, ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ করবে। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। তিনি বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী যিনি ঢাকায় এলেন। এদিকে টাঙ্গাইলে খোলস পাল্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ৩ নেতা। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রভাব খাটিয়ে নিজ এলাকায় সব সময় আলোচনায় থাকতেন। অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকলেও পরে প্রকাশ্যে আসেন। টাঙ্গাইলে খোলস পাল্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের ৩ নেতা। তারা হচ্ছেন টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি আসনে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি, টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে তারেক শামস খান হিমু এবং ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তারা ৩ জনই গত সোমবার সংশ্লিষ্ট দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারেক শামস খান হিমু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ৫ই অগস্টের পর আত্মগোপনে থাকলেও পরবর্তী সময় গ্রেফতার হন। কারাগার থেকে বের হয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি জাতীয় পার্টি জেপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে তারেক শামস খান হিমু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হওয়ায় এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তারেক শামস খান হিমু ৯০-এর দশকে ঢাকা মহানগর ছাত্রলীগের রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হন। নিজ এলাকার টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে ২০০৮ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ৫ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য নেতাকর্মীদের মতো তারেক শামসও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে নাগরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগে থানায় মামলা হয়। আরও জানিয়ে দেব, বিএনপির সঙ্গে জোট নয়, আসন সমঝোতা হতে পারে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না, তবে আসনভিত্তিক সমঝোতা হতে পারে। রোববার ২৮ ডিসেম্বর রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, যেখানে আমাদের দুর্বল প্রার্থী রয়েছে সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী আছে সেখানে বিএনপি সমর্থন দিলে উভয় দলের প্রার্থীরা যদি জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে, যদি তারা চান এবং জাতীয় পার্টি সেটিকে সুবিধাজনক মনে করে। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দেশে নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ। এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের ৩ জন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে জেলে রয়েছেন। তারা জামিনে মুক্ত হলে আবারও জুলাই মাসের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিলল রাইফেল তৈরির সরঞ্জাম।
সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট সীমান্ত এলাকার পান্তমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়েছে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ভারতীয় অস্ত্রের মজুদ রয়েছে এই খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এ সময় পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব স্প্রিং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূরে এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি। খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তারই চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলবো,